সেই সম্বল একটা ঘর ছিল আমার, সেটাও ঝড়ে পড়ে গেল। এখন আমি একটা নতুন ঘর দিব কি করে? কেঁদো না মা, তুমি আর কেঁদো না তো। সকাল থেকে কেঁদে কেঁদে চোখ মুখ একদম ফুলিয়ে রেখেছো। এভাবে কাঁদলে কি হবে বলো? ঈশ্বরের উপর ভরসা রাখো। ঠিক বলেছিস রে মা, এখন আমাদের ঈশ্বরের উপর ভরসা রাখা ছাড়া আর কোনো উপায় নেই। আমি আর কাঁদবো না। চল, এখন আমরা আমাদের ডালিম বাগানে যাই, গিয়ে দেখি কি অবস্থা। এরপর টুনি আর তার মেয়ে টুনটুন মিলে ওদের ডালিম বাগানে যায়। আর গিয়ে দেখে যে সবগুলো ডালিম গাছ মাটিতে পড়ে ভেঙে আছে। দেখ মা দেখ, ঝড় শুধু আমার বাড়ি ঘর ভেঙে নিয়ে যায়নি, আমাদের বাগানের গাছগুলো ভেঙে নিয়ে গেছে। এখন কি হবে তুই বল? আমরা রাতে কি খাবো তারও তো কোনো উপায় নেই রে। মা দেখো দেখো, গাছগুলো ভেঙে গেলেও গাছে কিন্তু পাকা ডালিম এখনো ধরা আছে। চলো আমরা এগুলো আজ বাজারে বিক্রি করি। এরপর ওরা মামি মিলে ভেঙে পড়া গাছগুলো থেকে ডালিমগুলো ছিঁড়ে একটা ঝুড়িতে নেয়। এরপর ঝুড়ি নিয়ে বাজারের দিকে রওনা দেয়। পথে একটা পরীর সাথে ওদের দেখা হয়। এই তো ডালিম। আমি পরিরাজ্য থেকে পৃথিবীতে এসে তন্ন তন্ন করে ডালিম খুঁজছি, কিন্তু কোথাও পেলাম না। অবশেষে তোমাদের কাছে ডালিম দেখছি। কিন্তু পরি, তুমি এভাবে ডালিম খুঁজছো কেন? আসলে আমার মেয়ে পরিরাজ্যে ভীষণ অসুস্থ। রানী পরিমা বলেছে যদি আমি পৃথিবী থেকে ডালিম এনে আমার মেয়েকে খাওয়াতে পারি তাহলে আমার মেয়ে সুস্থ হবে। কিন্তু দেখো না, আমি তো ডালিম খুঁজেই পাচ্ছিলাম না। ও, আমি সবটা বুঝতে পেরেছি। তবে পরি, তুমি কোনো চিন্তা করো না, আমার এই ডালিম কটা তুমি নিয়ে যাও। তোমার মেয়ে সুস্থ হলে আমারও যে অনেক ভালো লাগবে। টুনির এমন কথা শুনে পরি ভীষণ খুশি হয়। তুমি সত্যি অনেক ভালো মনের পাখি, কিন্তু তোমাদের মা মেয়েকে অনেক চিন্তিত লাগছে কেন? আমাকে বন্ধু ভেবে বলতে পারো। এরপর টুনি ঝড়ে তাদের সবকিছু হারিয়ে নিঃস্ব হওয়ার কথা খুলে বলে। সত্যি আমি আরো একবার মুগ্ধ হলাম। তুমি কিনা তোমার শেষ সম্বল আমাকে দিচ্ছিলে, তবে এবার দেখো আমি তোমার মুখে কি করে হাসি ফোটাই। এরপর পরি জাদু করে একটা বিশাল বড় ডালিম বাড়ি তৈরি করে দেয় আর টুনিকে বলে, এই যে তোমার ডালিম বাড়ি। এই ডালিম বাড়ির ভিতরে অনেক ছোট ছোট সোনার ডালিম আছে। ওগুলো তুমি বিক্রি করে অনেক সুখেই দিন কাটাতে পারবে, গরিবদের সাহায্য করতে পারবে। তবে সাবধান, ওখানে এক কোণায় একটা হীরের ডালিমও আছে, ওটি তুমি ভুলেও ধরবে না। তুমি চিন্তা করো না পরি, আমি আর আমার মেয়ে ধরবো না। আর শোনো, আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, হিং টিং ছট, ডালিম ঘরের দরজা খুলে যাক। এই মন্ত্রটা বললেই তোমাদের ঘরের দরজা খুলবে। এই মন্ত্র কাউকে বলবে না কিন্তু, তাহলে তোমাদের ঘরের ডালিম চুরি হবে। এবার তবে আমি আসি। আর হ্যাঁ, কিছু হলে আমাকে স্মরণ করবে, আমি চলে আসব। এসব বলে পরি ডালিম নিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি আর টুনটুন খুশি মনে ডালিম ঘরের সামনে গিয়ে মন্ত্র পড়তেই ঘরের দরজা খুলে যায়। আর ওরা ডালিম ঘরে গিয়ে একদম অবাক হয়ে যায়। মা, এ আমি কি দেখছি? এতগুলো সোনার ডালিম, তার উপর আবার এত সুন্দর বিছানা জিনিসপত্র। হ্যাঁ রে মা, এবার আমরা অনেক সুখে শান্তিতে দিন কাটাবো। এরপর থেকে টুনি আর ওর মেয়ে সোনার ডালিম বিক্রি করে অনেক সুখেই দিন কাটাতে থাকে আর অসহায়দেরও সাহায্য করতে থাকে। মা মা, ও মা চলো, আজ আমরা গরিব পাখিদের খাবার বিতরণ করব। কত পাখি ডাকে থাকে। মেয়ের কথায় টুনি সম্পত্তি দেয় আর অসহায়দের সাহায্য করতে থাকে। কিন্তু টুনির আর ওর মেয়ের এমন দানশীলতার উন্নতি দেখে কালু কাকের অনেক হিংসে হয় আর সে লোভী হতে থাকে। না, এই টুনির ডালিম বাড়িতে কি এমন আছে যা দিয়ে ওরা মা মেয়ে এমন ধনী হচ্ছে? ওদের মা মেয়ের পিছু এবার আমাকে নিতেই হবে।
আর ওদের ঘরে ঢোকার মন্ত্রটাও জানতে হবে আমাকে। হ্যাঁ। এরপর থেকে কালু কাক টুনি আর ওর মেয়ের দিকে নজর রাখতে শুরু করে। আর একদিন টুনি আর টুনটুন যখন ডালিম বাড়িতে দরজার সামনে আসে, তখন তা কালু কাক আড়াল থেকে দেখতে পায়। হিং টিং ছট, ডালিম ঘরের দরজা খুলে যাক। টুনি এসব বলতে ঘরের দরজা খুলে যায়, আর টুনি ও টুনটুন ঘরে যায়। কালু কাক এসব দেখে বলতে থাকে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। মন্ত্র তো আমি শিখে গেছি, এবার একবার ওই টুনির ঘরে ঢুকতে পারলে হলো। মা মা ও মা, অনেক দিন হলো মাসির বাড়িতে বেড়াতে যাই না। চলো না মা, আমরা আজ মাসির বাড়িতে যাই। সে কি কথা রে মা, তোর মাসির বাড়ি তো অনেক দূরে, গেলে 1 সপ্তাহের মতো সময় নষ্ট হবে। না না, যাওয়া যাবে না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না মা, আমি যাব মানে যাব। মেয়ের এমন জেদ দেখে টুনি আর না করতে পারে না। টুনি তার মেয়েকে নিয়ে পাশের জঙ্গলে তার বোনের বাড়িতে যায়। এইদিকে কালুও তো মহা খুশি। আরে আরে বাহ, এই টুনি তো ওর বোনের বাড়িতে গেছে, এটাই সুযোগ। আজ আমি টুনির ডালিম বাড়িতে যাব। এরপর কালু কাক টুনির ডালিম বাড়িতে যায় আর মন্ত্রটি পড়ে টুনির ডালিম ঘরে ঢোকে। আর সোনার ডালিম দেখে কালু লোভে আত্মহারা হয়ে যায়। আরে, আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না, এত এত সোনা ডালিম। কালু রে কালু, এই সব কিছু তোর। কালু এসব বলতে কালু কাকের নজর যায় পাশের কোণায় থাকা হীরের ডালিমের দিকে। আরে আরে, এ আমি কি দেখছি? হীরের ডালিম? বাবা, তাহলে তো এটা আগে নিতে হয়। এরপর কালু কাক যেই না হীরের ডালিমটা হাতে নেয়, তখনই কালু কাকের দেহ আকৃতিতে অনেক বড় হয়ে যায়। আরে আরে, আমার দেহ এত বড় হয়ে গেল কি করে? আমাকে দেখে তো কোনো দানব মনে হচ্ছে। তবে ভালোই হলো, এবার আমি এই দানব শরীর নিয়ে সবাইকে ভয় দেখাবো। হা হা হা। এরপর কালু কাক সোনার ডালিম নিয়ে বাড়িতে চলে আসে। আর এরপর থেকে শুরু হয় কালু কাকের নতুন দুষ্টু বুদ্ধি। কালু কাক দানব শরীর নিয়ে পাখিদের বাড়িতে গিয়ে জোর জবরদস্তি করত আর তাদের সব সম্পত্তি হাতিয়ে নিত। কালু দাদা, তুমি এভাবে আমাদের টাকা পয়সা চাইলেই আমরা দিব নাকি বলো তো? তুমি এমন অন্যায় করতে পারো না। কি বললি? কি বললি তুই? আমার এমন দানব শরীর দেখেও তোর ভয় করে না? তবে রে, দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। এ একটা তুলে আছাড় মারবো। না না কালু দাদা, আমাকে মেরো না, আমি এক্ষুনি আমার সব টাকা পয়সা দিয়ে দিচ্ছি। এরপর বান্টি কবুতর ওর বাড়ির টাকা পয়সা কালু কাককে দিয়ে দেয়। আর কালু কাক হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এভাবে 2-3 দিন কেটে যায়। কালু কাক এভাবেই ওর দানব শরীর নিয়ে সবার ওপর অত্যাচার করতে শুরু করে, টাকা পয়সা লুট করতে থাকে। এভাবেই 1 সপ্তাহ কেটে যায়। টুনিও তার মেয়ে বাড়ি ফিরে আসে আর এসব দেখে অবাক হয়ে যায়। আরে টুনি, আমি তো তোকেই খুঁজছিলাম। তোর জন্যই তো আমি এমন দানব শরীর পেলাম রে। আবার তোর বাড়ির সবগুলো সোনার ডালিম পেলাম। এরপর কালু টুনিকে সব বলে আর অনেক হাসতে থাকে। এরপর টুনি মনে মনে বলতে থাকে, ও, এবার আমি সবটা বুঝতে পেরেছি। পরি, তুমি চলে এসো, আমি তোমাকে স্মরণ করছি পরি। টুনি এভাবে পরীকে স্মরণ করতে পরি সেখানে চলে আসে আর টুনি পরীকে সবটা বলে। শয়তান কালু, তোর এত লোভ! ওই হীরের ডালিম ছিল সোনার ডালিমের পরিপূরক, তাই আমি ওটি বাধ্য হয়ে দিয়েছিলাম। তুই সেটাও খারাপ কাজে ব্যবহার করলি, এবার তুই শাস্তি পা। এরপর পরি কালুকে শক্তি দিয়ে বশ করে দেয় আর টুনিকে আবার সোনার ডালিম দিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি আবারও সুখে শান্তিতে বসবাস করতে থাকে।
बनाया है मैं शर्म भी